আপনারা যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবা ফেস করবেন তাদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে একটা দিক নির্দেশনামূলক ভিডিও দেব। তো আজকের এই ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবা কিভাবে ফেস করব, ভাইবাটাকে কিভাবে নিজের ফেভারে নিয়ে আসা যায় এবং ভাইবাতে আপনার পারফরমেন্স কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি বলে রাখি যে এই যে ভাইবা যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে টোটালি একটা আপেক্ষিক কনসেপ্ট। কেন আপেক্ষিক? দেখেন, অ্যাকচুয়ালি আপনি যে পরীক্ষা দিবেন আপনি জানেন না পরীক্ষাতে আপনাকে কি ধরনের কোয়েকশন করা হবে। ইনফ্যাক্ট যারা এক্সামিনার থাকবেন, যারা আপনার ভাইবা নেবেন, সম্মানীয় শিক্ষকগণ বা শিক্ষক মণ্ডলী, ওনারা কিন্তু নিজেও জানেন না যে আপনাকে কি প্রশ্ন ওনারা ধরবেন, আপনি কিভাবে আপনাকে উপস্থাপন করবেন, আপনার কোয়েকশনের আনসার কেমন হবে। এই কনসেপ্টগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কোয়েকশন করা হবে। তো কোয়েকশন করার শুরুতে বা এই বিষয়গুলোর শুরুতে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার ভাইবাটা কেমন হয়েছিল সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রাথমিকভাবে ভাইবার ক্ষেত্রে ড্রেস কোড একটা খুবই ভাইটাল একটা বিষয়। যেমন যারা মেয়েরা আছেন আপনারা শাড়ি পরে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার যে লুকটা থাকবে সেটা অবশ্যই ফর্মাল থাকতে হবে। আপনি এমন কোনো শাড়ি পরে যাবেন না যেটা দেখলে আপনাকে টিকটকার মনে হয় বা ওই রকম একটা অশুভ দৃষ্টিভঙ্গি চলে আসে। শালীন পোশাক পরে যাবেন, তাহলেই হবে। যারা শাড়ি পরতে অভ্যস্ত না তারা জামা পরে যেতে পারেন, সমস্যা নাই। তবে যাই পরেন না কেন সেটা যাতে ফর্মাল হয় এবং সেখানে অবশ্যই শালীনতা বজায় থাকে। শালীনতা কি আশা করি আমরা সবাই বুঝি। যারা ছেলেরা আছেন তারা ডেফিনেটলি চেষ্টা করবেন টোটালি ফর্মাল হয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, তারপর আপনি শু ইউজ করতে পারেন, বেল্ট ইউজ করতে পারেন। যদি আপনি চান সেক্ষেত্রে আপনি ব্লেজার ইউজ করতে পারেন, যদি এখন খুব গরম এটা ইউজ করা দরকার নেই। আমি কিন্তু ব্লেজার ইউজ করেছিলাম। তো এটা হচ্ছে সাধারণভাবে আমি ড্রেসের কথা বলতেছি। ওকে, অবশ্যই টি শার্ট বা কোনো ধরনের গেঞ্জি পরে আপনি ভাইবা ফেস করতে যাবেন না, সেটা অবশ্যই আপনার উপর একটা নেগেটিভ প্রভাব ফেলবে। এখন দেখেন, আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি যখন রুমে প্রবেশ করি তো স্বাভাবিকভাবে আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো যাতে সলিড থাকে। আপনি যখন আপনাকে মানে আপনার আগে কিন্তু আরও অনেকে ভাইবা দিবেন, তো আপনি জানেন যে আপনার সিরিয়াল কত নম্বরে আছে। তো আপনার সিরিয়াল আসার আগে অবশ্যই আপনি আপনার কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন। ভাইবাতে কিন্তু সবগুলো মেইন কাগজপত্র দেখাতে হয়। আপনার যে সনদগুলো আছে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বা যেগুলো দেখাতে চান, তারপর হচ্ছে এনআইডি কার্ড। যাদের এনআইডি কার্ড একটা জেলাতে বাট প্রকৃত জন্মস্থান আরেকটা জেলাতে, তারা অনলাইন কপিটা নিয়ে যাবেন এনআইডি কার্ডের। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার ক্ষেত্রে এটা খুবই কাজে দিয়েছিল। আমাকে কিন্তু স্যাররা জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো মৌলভীবাজারে থাকেন, তাহলে আপনি হবিগঞ্জে কেন পরীক্ষা দিবেন? সেক্ষেত্রে আমি খুব ইজিলি কিন্তু ওনাকে অনলাইন যে কপিটা আছে সেটা দেখাতে পেরেছিলাম, যার কারণে আমার কোনো সমস্যা হয় নাই। সো যারা দুইটা জেলাতে আছেন, যেমন মনে করেন আপনি থাকেন আরেকটা জেলাতে কিন্তু আপনার স্থায়ী ঠিকানা অন্য জেলাতে, কিন্তু আপনি যেখানে থাকেন টেম্পোরারি অ্যাড্রেস, সেখানে আপনি জন্ম সনদটা তুলে নিয়েছেন, আপনার এনআইডি কার্ডটা তুলে নিয়েছেন, সেক্ষেত্রে সেটার অনলাইন কপিটা নিয়ে যাবেন। অনলাইন কপি আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি রুমে প্রবেশ করলাম। অবশ্যই ওনাদেরকে আপনারা আদাব, সালাম, নমস্কার দিবেন যারা আছেন সেটা অনুযায়ী আর কি। তারপর অবশ্যই ওনাদের অনুমতি নিয়ে আপনারা বসবেন। অনুমতি না নিয়ে ডেফিনেটলি আপনারা বসবেন না, এটা কিন্তু একটা নেগেটিভ টার্ম, ঠিক আছে? অনুমতি নিয়ে অবশ্যই বসবেন। তো বসার পরে অবশ্যই এখানে যারা থাকবেন শিক্ষক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক মণ্ডলী, তো ওনারা অবশ্যই আপনার কাছ থেকে আপনার কাগজপত্রগুলো ওনারা নিয়ে দেখবেন। দেখার পরে আপনাকে একটা একটা করে কোয়েকশন ধরা হবে। তো আমার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল, তো আমার হচ্ছে অনার্সের সিজিপিএ ছিল 3.86, দ্যাট ইজ ভেরি অনেক ভালো একটা সিজিপিএ বলা যায়, মানে ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে। তারপর মাস্টার্সের সিজিপি ভালো ছিল। সো আমার কাগজপত্রগুলো দেখার পর এখানে যিনি মেবি ডিপিও স্যার ছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলেন তো, আপনি তো প্রাইমারিতে আসছেন, তো আপনি তো গণিতের স্টুডেন্ট, খুবই ভালো একটা রেজাল্ট, তো আপনি কেন প্রাইমারিতে আসতে চান? এটা কিন্তু একটা কমন কোয়েকশন। প্রাইমারিতে বেশ কিছু কোয়েকশন আছে যেগুলো আপনাকে ধরা হবেই হবে, মানে মোটামুটি কনফার্ম এগুলো আপনাকে ধরা হবে। যেমন এর মধ্যে একটা কোয়েকশন হচ্ছে আপনি কেন প্রাইমারিতে আসতে চাচ্ছেন? আপনার তো ভালো রেজাল্ট, আপনার তো আরও অন্য কোনো বেটার জায়গাতে আপনি যেতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রাইমারিতে কেন আসতে যাবেন? মনে রাখতে হবে, আপনার যদি প্রাইমারি জব করার ইচ্ছা থাকে কোনোভাবেই এই আনসারটাকে নেগেটিভলি দেওয়া যাবে না। আপনি যদি এখন চিন্তা করেন আমি আনসার দিব, স্যার আমার তো কোনো জব হচ্ছে না এই জন্য আমি প্রাইমারিতে যাচ্ছি, প্রাইমারি অন্য কিছু হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, এই টাইপের যদি আপনি আনসার দেন তাহলে মোটামুটি ধরে নেবেন আপনার জন্য টাটা বাই বাই, আপনার হবে না চাকরি।
আপনাকে যে ধরনের প্রশ্ন করা হোক না কেন আপনার আনসারটা সর্বদা ওনাদের ফেভারে হতে হবে, মানে ওনাদের মনে হতে হবে না ছেলেটা ওকে, মেয়েটা ওকে, ওকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া যায়। তো আপনাকে এই প্রশ্নটা ডেফিনেটলি করা হবে যে আপনি কেন প্রাইমারিতে আসতে যাবেন। তো এটার অবশ্যই একটা ইউনিক আনসার আপনারা আগে থেকে বের করে নিয়ে যাবেন, মানে এটা সেট আপ করে রাখবেন নিজের মধ্যে যে আমাকে যদি এই কোয়েকশনটা করা হয় তাহলে এটার আনসারটা আমি এভাবে দিব, এরকম একটা ফরম্যাট আপনি অবশ্যই তৈরি করে যাবেন। তারপর আপনি তো গণিতের স্টুডেন্ট, আমাকে কোয়েকশন করেছিলেন স্যার যে আমি তো গণিতের স্টুডেন্ট, সো প্রাইমারিতে আমরা গণিতটাকে কীভাবে অ্যাপ্লাই করব। সো এই যে একটা কোয়েকশন, এই একটা কোয়েকশন আপনার সম্পূর্ণ যে ভাইবাটা সেই ভাইবাটা মোড় ঘুরিয়ে দিতে পারে। কেন বলছি আমি, দেখেন এই যে একটা কোয়েকশন যে আপনি প্রাইমারিতে গণিত কিভাবে অ্যাপ্লাই করবেন, ভাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েকশন। আপনি গণিতের টিচার হবেন বা আপনি গণিতের স্টুডেন্ট, তাহলে গণিতটাকে আপনি কিভাবে স্টুডেন্টদের মধ্যে অ্যাপ্লাই করবেন এটার একটা ইউনিক আনসার আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইউনিক, অন্যরা যে আনসার দিয়ে আপনি সেই আনসার দিলে কিন্তু হবে না, আপনার আনসারটা তো হতে হবে ইউনিক। যেমন আমাকে যখন কোয়েকশন করা হয়েছিল যে আপনি প্রাইমারিতে গণিত অ্যাপ্লাই কিভাবে করবেন, তখন আমি জাস্ট একটা আনসার স্যারকে বলেছিলাম যে স্যার দেখেন আমরা আমাদের লাইফে যা করি সবটাই হচ্ছে গণিত, যেমন আপনি স্যার এখানে বসে আছেন এটাও কিন্তু একটা গণিত। তো এটা নিয়ে আমাকে আর অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল যেটা কিভাবে গণিত বা এরকম পারপাস। তো আমি ওনাদের মুখের দিকে তাকিয়ে বা ওনাদের যে মানে ওনারা অ্যাকচুয়ালি আমার কাছ থেকে কি জানতে চাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে, আপনার কাছে ওনারা কি এক্সপেক্ট করছেন সেটা আপনাকে জানতে হবে, সেই অনুযায়ী আপনাকে আনসার দিতে হবে। তারপর আরেকজন স্যারকে উনি বলেছিলেন, মেবি উনি এডিপিও স্যার ছিলেন অথবা এডিসি ছিলেন, এখানে মোটামুটি 4 জন টিচার ছিলেন, আমি যখন 3 জন টিচার ছিলেন, 3 জন বা 4 জন ছিলেন আমার সঠিক মনে নাই। তো ওনাকে উনি জিজ্ঞেস করেছিলেন যে স্যার উনি তো গণিতের স্টুডেন্ট, আপনি প্রশ্ন ধরেন। তো মেবি ওনার ব্যাকগ্রাউন্ড গণিত বা এরকম গণিত সম্পর্কে উনি ভালো জানেন, বিদায় উনি গণিত থেকে আমাকে প্রশ্ন করেছিলেন। তো দেখেন আমার কোয়েকশন প্যাটার্নটা কেমন ছিল, আমাকে কিন্তু গণিতের বাইরে টোটালি কোনো কোয়েকশন করা হয়নি, কিন্তু আমি ছাড়া যারা পরীক্ষাতে ছিল তাদেরকে কিন্তু সকল সাবজেক্ট থেকে কোয়েকশন ধরা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে কেন আমাকে গণিতের বাইরে কোয়েকশন ধরা হয়নি, চলুন এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রথম প্রশ্নটা ছিল যে বৃত্ত কী। তো আমি খুব সুন্দর করে বৃত্তর একটা ফর্মুলা, মানে বৃত্তর ডেফিনেশনটা ওনাদেরকে বললাম। তো ওনারা কিন্তু আমাকে এখানে যাওয়ার পরে যখন দেখেছেন আমি গণিতের স্টুডেন্ট তখন কিন্তু ওনারা আমাকে একটা খাতা দিয়েছেন, একটা কলম দিয়েছেন। আর অবশ্যই আপনারা যারা ছেলেরা আছেন তারা অবশ্যই প্যাকেটে করে একটা কলম নিয়ে যাবেন, ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মেয়েরাও একটা কলম নিয়ে যাবেন, কেন জানেন, মনে করেন আপনাকে যদি একটা কোয়েকশন করেন স্যার যে একটা ম্যাথ করে দেখান, সেক্ষেত্রে কি আপনি স্যারকে বলবেন স্যার আমাকে কলমটা দেন, এটা কিন্তু একটা বেয়াদবি পর্যায়ে চলে যায়। সো আপনি যেহেতু এখানে পরীক্ষা দিতে যাচ্ছেন ডেফিনেটলি আপনার সাথে একটা কলম থাকতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ডিটির মধ্যে পড়ে। আপনি যে ফর্মাল হয়ে যাচ্ছেন বা আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন এই ফিলিংসটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। সো কলম নেবেন। সো আমাকে স্যারে প্রশ্ন করেছিলেন যে বৃত্ত কী, তো আমি বৃত্তের ডেফিনেশনটা বলছি। তো উনি বলেছিলেন যে ব্যাসার্ধ কী, ওকে আমি বললাম, পরিধি কী সেটা বললাম। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ঠিক আছে আপনি একটা পরাবৃত্তের না, স্যার আমাকে প্রশ্ন করলেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন ঋণাত্মক ঢাল বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ অঙ্কন করেন। তো এই প্রশ্নটা দেখে আমি আসলে আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কারণ আমি আসলে জীবনে কখনো শুনি নাই যে বৃত্তের ঢাল হয়। তো আমি স্যারকে বললাম যে সরি স্যার এই মুহূর্তে আমার মনে নেই। আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন, সরাসরি পারি না এই আনসারটা দিবেন না, আপনি বলবেন আমার মনে নেই স্যার। কারণ হচ্ছে দেখেন আপনি যখনই বলবেন আমি পারি না, এই পারাটা কিন্তু একটা নেগেটিভ সেন্সে দেখা হয়। আপনি বলবেন জানি না স্যার, এরকম বললেই কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। সো এখান থেকে আপনাকে মনে রাখতে হবে কোনো প্রশ্নে আনসার না পারলে কোনোভাবেই এটা বলা যাবে না যে আমি পারি না স্যার, বলতে হবে আমি এই মুহূর্তে আমি মনে পড়ছে না স্যার, এটা হচ্ছে বেস্ট আনসার। তারপর আমাকে যখন বললেন যে ঋণাত্মক ঢাল বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ অঙ্কন করেন, তখন আমি বললাম সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ভুলেও স্যারকে মানে স্যারের থেকে বেশি বোঝেন এরকম কোনো ভাবসাব নেওয়া যাবে না। স্যার যদি ভুল হয়ে থাকেন আপনি ভুলটা ধরিয়ে দিতে পারেন, কিন্তু স্যারের সাথে তর্ক করা যাবে না, কখনোই না। তো দেখেন আমি কিন্তু এটা মাথায় আমার আসে নাই যে আসলে বৃত্তের কখনো ঢাল হয় না। সো ঠিক এরপরেই স্যার আমাকে কোয়েকশন করেছেন যে একটা সমীকরণের একটা সরল রেখার সমীকরণ লিখেন। তখনই আমার মাথার মধ্যে একটা জিনিস গেল যে যেহেতু স্যার আমাকে একটু আগে প্রশ্ন করেছেন যে ঋণাত্মক ঢাল বিশিষ্ট বৃত্তের সমীকরণ অঙ্কন করার জন্য এবং আমি সেটা পারিনি, তার মানে অবশ্যই স্যারে আমাকে যে সরল রেখাটা অঙ্কন করার কথা বলবে সেখান থেকে ঢাল নির্ণয় করার কথা বলবেন। দেখেন সেন্সটা কিন্তু আপনাকে ওই রকম রাখতে হবে যে আপনার আগের আনসারটা কি দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু পরের আনসারটা সাধারণত করা হয়ে থাকে।
তারপর আমি একটা সরলরেখার সমীকরণ অঙ্কন করলাম। তো এখানে আমি একটা স্মার্ট কাজ করেছিলাম যে আমি সরাসরি সরলরেখার সমীকরণ না লিখে আমি লিখেছিলাম y = mx + c লিখে স্যারে আনসার করার আগেই কিন্তু আমি স্যারকে বলে দিয়েছিলাম যে স্যার এখানে এমটা হচ্ছে ঢাল। তখন স্যারে আমাকে কোয়েকশন করেছিলেন, তাহলে আপনাকে যে একটু আগে আমি বললাম ঋণাত্মক ঢাল বিশিষ্ট একটা সমীকরণ লেখার জন্য, তাহলে আপনি কেন পারলেন না? তাই আমি বললাম সরি স্যার, আপনি তো আসলে প্রশ্ন করেছিলেন যে বৃত্তের ঢাল মানে ঋণাত্মক ঢাল বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ লেখার জন্য, কিন্তু স্যার বৃত্তে তো আসলে সমীকরণ হয় না, সরি বৃত্তের তো আসলে ঢাল হয় না। স্যার বলেন হ্যাঁ হ্যাঁ ইউ আর রাইট। তো এই যে দেখেন স্যারে আপনাকে এখানে দুইটা জিনিস হতে পারে, যে আপনি আদৌ পারেন কিনা সেটা দেখার জন্য হয়তো বা স্যারে আপনাকে ভুল প্রশ্ন করেছেন, অথবা হয়তো স্যারের ভুল হয়েছে, হতেই পারে, বাট আপনাকে অবশ্যই সেটা পজিটিভলি নিতে হবে, আপনাকে কোনো বিষয়ে তর্কে জড়ানো যাবে না। তারপর স্যার আমাকে বলেছিলেন যে একটা পরাবৃত্তের সমীকরণ লিখেন। তো আমি জানি যেহেতু পরাবৃত্তের সমীকরণ লিখেছি, স্যার অবশ্যই সেটা আমাকে আঁকতেও বলবেন। তাই আমি সমীকরণ লিখেছি, লেখার সাথে সাথে স্যার কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন যে তাহলে সেটা সমীকরণটি মানে চিত্রটি অঙ্কন করেন। তো আমি চিত্র অঙ্কন করেছি। তখন আমার মাথার মধ্যে গেল যেহেতু আমি চিত্র অঙ্কন করেছি, তাহলে অবশ্যই আমাকে এখানে পয়েন্টগুলো দেখাতে হবে, যে এখানে এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের মধ্যে কোনটি ফোকাস, কোনটি উপকেন্দ্র, কোনটি অক্ষরেখা, কোনটি নিয়ামক রেখা, কোনটি শীর্ষবিন্দু, এই পয়েন্টগুলো কিন্তু আমি জানি। তো আমি স্যারে কোয়েকশন করার আগেই কিন্তু আমি স্যারকে বলে দিয়েছিলাম যে স্যার এটা পরাবৃত্ত, এটা অক্ষরেখা, এটা নিয়ামক রেখা, এটা হচ্ছে শীর্ষবিন্দু, মানে এরকম আগেই আমি আনসার স্যারকে দিয়ে দিয়েছিলাম। পরে স্যারে আমাকে আরও অনেক প্রশ্ন করেছিলেন। তো সর্বশেষ স্যার আমাকে একটা কোয়েকশন করেছিলেন যে আপনি গান, কবিতা, ছড়া, এটা কিন্তু খুবই কমন একটা কোয়েকশন। দেখেন প্রাইমারিতে দুইটা কোয়েকশন মোটামুটি সবাইকেই করা হয়। একটা হচ্ছে আপনি কেন প্রাইমারিতে আসতে যাবেন, এবং 2 নম্বর কোয়েকশন হচ্ছে আপনি গান, কবিতা, ছড়া, নাচ এগুলো কি পারেন? আপনারা সবাই একটা কবিতা এবং এমন কবিতা শিখে যাবেন যেটা অন্যরা বলবে না। যেমন অনেক কবিতা আছে, যেমন আপনাদের বই একটা কবিতা আছে, আদর্শ ছেলে একটা কবিতা আছে, সংকল্প একটা কবিতা আছে, এই কবিতাগুলো খুবই কমন, সবাই এই কবিতাগুলোই বলে। সো আপনি একটা ইউনিক কবিতা বলবেন, যে কবিতাটা সাধারণত কেউ বলবে না। যেমন আমাকে যখন বলা হয়েছিল যে আপনি কবিতা, গান, ছড়া কী পারেন, আমি বলেছি আমি সব পারি স্যার, কোনো সমস্যা নাই। স্যার আমার বলেন যে ঠিক আছে একটা কবিতা বলেন। তো আমি কিন্তু সোনার তরী কবিতাটা বলেছিলাম। এটা কিন্তু একটা ইউনিক কবিতা, কারণ এই কবিতাটা যেহেতু ইন্টার লেভেলের, যার কারণে অনেকেই কিন্তু কবিতাটা পড়ে যায়নি, সবাই ওই ক্লাস 4-5 যে কবিতাগুলো আছে এগুলো পড়ে গিয়েছে। সো এরকম আপনাকে কোয়েকশন করা হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যে কবিতাটা পড়ে যাবেন সেই কবিতার মধ্যে যদি কোনো কমপ্লিকেটেড ওয়ার্ড থাকে সেটার অর্থ অবশ্যই জেনে যাবেন। যেমন আমাকে সোনার তরী কবিতা বলার সময় এখানে বেশ কয়েকটা শব্দ আছে, যেমন ক্ষুরো ধারা, তারপর হচ্ছে এরকম বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলো থেকে কিন্তু আমাকে কোয়েকশন ধরা হয়েছিল। তো দেখেন আমার যে ভাইবাটা সেটা কিন্তু আমি আমার মতো করে নিয়েছি, মানে আমি আমার উত্তরের মাধ্যমে পরবর্তী প্রশ্ন কী হবে সেটা ডিসাইড করেছিলাম। সো এরকম হচ্ছে আপনার উত্তরের মাধ্যমে কিন্তু আপনাকে পরবর্তী কোয়েকশন করা হবে। এখন দেখেন আপনাকে যদি মনে করেন পরাবৃত্তের সমীকরণটা বলা হলো, আপনি পারলেন না, ওকে সমস্যা নেই, একটা প্রশ্ন পারেন নাই, কোনো সমস্যা নেই। আপনাকে মনে করেন বলা হলো যে একটা যুগসিদ্ধ সংখ্যা কি বলেন, আপনি সেটাও পারেন নাই, ওকে সমস্যা নাই। আপনাকে বলা হলো যে গণিতের জনককে, আপনি সেটাও পারেন নাই। তো যখন আপনি পরপর 2-3টা গণিতের উপর প্রশ্ন পারবেন না, তখন স্যাররা বুঝে নেবেন যে আপনি গণিত পারেন না, তো আপনাকে গণিত থেকে প্রশ্ন ধরা হবে না। তখন আপনাকে অন্য সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, জিকে, এনিহোয়ার থেকে আপনাকে কোয়েকশন করা হতে পারে। কিন্তু আপনি যদি স্মার্টলি কোয়েকশনগুলো আনসার দিতে পারেন তাহলে দেখবেন আপনার ফেভারে কিন্তু ভাইবাটা যাবে। আর আরও কিছু কমন বিষয় আপনাকে জানতে হবে, যেমন ইন্ট্রোডিউস ইউর সেলফ, ম্যাক্সিমাম জায়গাতে কোয়েকশনটা ধরা হয় ভাইবার শুরুতেই। আপনার নিজের সম্পর্কে বাংলা এবং ইংরেজিতে কিছু ইউনিক সেন্টেন্স শিখে যাবেন, যেটা আপনি 4-5 লাইন বলতে পারেন নিজের সম্পর্কে। তারপর হচ্ছে আপনি যে জায়গাতে আছেন, যেমন আপনি যে উপজেলাতে আছেন সেই উপজেলা মুক্তিযুদ্ধের সাথে কিভাবে রিলেটেড, বা মুক্তিযুদ্ধের সাথে এটা রিলেটেড কি না, আপনার উপজেলায় কোনো বুদ্ধিজীবী বা বীরশ্রেষ্ঠ বা এরকম বিখ্যাত ব্যক্তি আছেন কিনা যারা মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, মানে দেশের সাথে রিলেটেড, জাতির সাথে রিলেটেড, মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, বঙ্গবন্ধুর সাথে রিলেটেড, এই টাইপের আপনার জেলা, উপজেলা, বিভাগের মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলো একটু পড়ে যাবেন। তারপর হচ্ছে আপনার জেলার মধ্যে দর্শনীয় স্থান, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিরা, আপনার জেলার মধ্যে কি কি উৎসব হয়, আপনার গ্রামের মধ্যে কি কোনো মুক্তিযোদ্ধা আছে থাকলে তাদের নাম কি। তো এগুলো না পারলেও বলে দিবেন, ওনারা তো বাসায় গিয়ে খুঁজবেন না। যেমন আমাকে স্যার একটা প্রশ্ন করেছিলেন যে আপনি কি কোথাও কখনো পড়িয়েছেন, আমি বললাম হ্যাঁ স্যার আমার অনেক দিনে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে। তো তখন স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কোথায় পড়িয়েছেন, তো আমি একটা নাম বলে দিয়েছি। তো স্যারে বলেছিলেন যে এটার আসলে প্রধানকে। তো ভাই স্বাভাবিক, আমি তো পড়াই নাই, আমি প্রধান কোথায় কীভাবে জানবো, তো আমি একটা নাম বলে দিছি, হয়ে গেছে। স্যারকে এসে দেখবেন নাকি যে আপনার এখানে স্যারে দেখেন যে আপনার কনফিডেন্সটা কেমন, আপনি এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করেন, এই বিষয়টা জাস্ট দেখা হয়। তো এই বিষয়গুলো নিয়ে আপসেট হওয়ার কিছু নাই, নিজের সম্পর্কে জানবেন,
ইংলিশে আপনার টেন্সগুলো একটু পড়ে যাবেন। আর গণিতের যে বেসিক বিষয়গুলো আছে, গণিতের জনক্ষে বা গণিতের একেবারে মৌলিক যে কনসেপ্টগুলো আছে, বৃত্ত, পরাবৃত্ত, সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, এইগুলো বা এগুলো রিলেটেড যে সূত্রগুলো আছে বা কণিক, এখানে কি আছে আমাদের আপনার সামান্তরিক আছে, তারপর হচ্ছে আপনার এরকম আরও অনেক চিত্র আছে যেগুলো আপনার ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, কুণক, গোলক, এগুলো যে সূত্রগুলো আছে সেগুলো একটু দেখে যাবেন। আর কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না। দেখেন, আপনি কোয়েকশনের উত্তর পারেন না, এটা কিন্তু আসলে সমস্যা না। স্যারেরা কিন্তু আপনার কোয়েকশনের উপর ভিত্তি করে আপনাকে মার্কস দিবেন না। আপনাকে দেখবেন যে আপনার কনফিডেন্সটা কেমন, আপনি বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলোর উপর আপনাকে ডিপেন্ড করবে যে আপনি আপনার ভাইবাটাকে কীভাবে সাজিয়ে নেবেন। সো সর্বোপরি সবার জন্য আসলে শুভকামনা থাকবো। আপনারা আপনাদের মেজর যে সাবজেক্টগুলো আছে, যারা গণিতের বেসিক যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখে নিতে পারেন। ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স, ক্যালকুলাস কি, কোথা থেকে এসেছে, ফান্ডামেন্টাল কীভাবে এসেছে, লিনিয়ার কি, আমাদের লাইফে এগুলোর প্রয়োগ কী, এগুলো আসলে খুব একটু অ্যাডভান্স লেভেলের কোয়েকশন। তারপর স্যারের ইচ্ছা হলে আপনাকে এগুলো ধরতে পারেন। তো এতটাও আসলে কঠিন হয় না ভাইবা, আপনি জাস্ট আপনার নিজের মতো করে ভাইবাটা সাজিয়ে নেবেন, তাহলেই ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে।